ক্লাস 11 সেমিস্টার 2 চ্যাপ্টার 2। আজ নেশন অ্যান্ড ন্যাশনালিজম বা জাতি ও জাতীয়তাবাদ অধ্যায়ের একটি 4 নম্বরের প্রশ্ন আলোচনা হবে। প্রশ্নটি হলো, জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য কী? রাষ্ট্র সম্পর্কে তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছ, তোমাদের মনে আছে হয়তো। যাই হোক, স্মরণ করার জন্য বা স্মরণ রাখার জন্য একটু বলে দিই। রাষ্ট্র হলো একটি ভৌগোলিক সীমানা, অন্যদিকে জাতি হলো তোমার জাতীয় জনসমাজের সঙ্গে জাতীয়তাবোধের ধারণা। ঠিক আছে, চলো তাহলে প্রশ্নে আসা যাক, প্রশ্নটা আলোচনা করা যাক। তাহলে কোশ্চেনটা এরকম, জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য আলোচনা করো, অথবা দিয়ে দেওয়া আছে জাতি ও রাষ্ট্র কি এক, ব্যাখ্যা করো। এটা কোশ্চেনটা আছে 4 নম্বরের কোশ্চেন। দেখো অ্যান্সারটা কি দেওয়া আছে। জাতি রাষ্ট্রের ধারণাটি মূলত ফরাসি বিপ্লবের ফসল। পুঁজিবাদের বিকাশকালের প্রথম পর্যায়ে পুঁজিবাদী শ্রেণী বাজার দখলের তাগিদে জাতিরাষ্ট্র গঠনে উদ্যোগী হয়েছিল। এই সময় থেকে জাতি ও রাষ্ট্রের ধারণাকে অভিন্ন বলে মনে করার প্রবণতা দেখা যায়। তবে বিশ্বযুদ্ধোত্তরকালে এক জাতি এক রাষ্ট্রের তত্ত্বটি আবির্ভাবের মধ্য দিয়ে জাতি ও রাষ্ট্রের ধারণার মধ্যে পার্থক্য দেখা যায়। মানে জাতি রাষ্ট্রের ধারণাটা মূলত হচ্ছে ফরাসি বিপ্লবের ফসল, এটা লেখা আছে বললাম। পুঁজিবাদীর বিকাশ বলতে যখন সামন্ততান্ত্রিক সমাজ থেকে পুঁজিবাদে অবতরণ করছে, সেই সময় পুঁজিবাদীরা রাষ্ট্র যে ক্ষমতাটাকে নিজের হাতে হস্তগত করার জন্য, নিজেদের হাতে রাখার জন্য এই জাতিরাষ্ট্রের ধারণাটি গঠনে উদ্যোগী হয়েছিল। কারণ এর দ্বারাই হচ্ছে রাষ্ট্রটাকে নিজের হাতে যাতে রাখতে পারে পুঁজিবাদীরা। কিন্তু ওই সময় জাতি ও রাষ্ট্রের যে ধারণাটাকে তারা এক বলেই মনে করত। কিন্তু পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকাল সময় থেকে জাতি ও রাষ্ট্রের ধারণাটা পৃথক করে দেখার একটা প্রবণতা চলে আসছে। পার্থক্যগুলো কী কী দেওয়া আছে। প্রথম পার্থক্য, জাতি ও রাষ্ট্রের পার্থক্য। প্রথম পার্থক্য হচ্ছে ধারণাগত পার্থক্য। জাতি একটি ভাবগত ধারণা। জাতি শব্দটির মধ্য দিয়ে মনস্তাত্ত্বিক ও আত্মিক অনুভূতির দ্বারা উজ্জীবিত ঐক্যের চেতনাকে বোঝায়। অন্যদিকে রাষ্ট্র হলো একটি নির্দিষ্ট ভূখণ্ডে আইনগতভাবে সংগঠিত জনসমাজ। তাই রাষ্ট্র হলো আইনগত ও রাজনৈতিক বাস্তবতা। তবে যেখানে পয়েন্টটা আছে, এই পয়েন্টের এই ধারণাগত পার্থক্যের, এই জাতি হলো ভাবগত ধারণা, অন্যদিকে রাষ্ট্র হলো আইনগত ধারণা। এটা লিখলেও কিন্তু হবে। এই পার্থক্যের মধ্যে ওই 2 লাইন, জাস্ট ওই 2 লাইন লিখলেই হবে। তারপরে আছে উপাদানগত পার্থক্য। জাতি গঠনের মুখ্য উপাদান হলো জনসমাজের মধ্যেকার নিবিড় ঐক্য, সেই ঐক্য যেভাবে সঞ্চারিত হোক। আবার রাষ্ট্র মূলত 4টি উপাদান নিয়ে গঠিত: জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমিকতা। এটা তোমরা 11-এ পড়েছ। এই রাষ্ট্র যে গঠনের যে উপাদানগুলো, জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমিকতা পড়েছ। তাহলে এখানে জাতি গঠনের মুখ্য উপাদান হচ্ছে জনসমাজের মধ্যেকার নিবিড় ঐক্য, অন্যদিকে রাষ্ট্র গঠনের মূল উপাদান যে 4টা, সে 4টা বলবে। তারপরে চলে আসো প্রকৃতিগত পার্থক্য। জাতির সীমানা রাষ্ট্রের সীমানাকে ছাড়িয়ে যেতে পারে, আবার রাষ্ট্রের সীমানাও জাতির সীমানাকে ছাড়িয়ে যেতে পারে। এটা অন্যভাবে বলা যেতে পারে, একটি জাতি অনেক রাষ্ট্রে থাকতে পারে, আবার একটি রাষ্ট্রে অনেক জাতি থাকতে পারে। তারপরেই আছে কিন্তু রাষ্ট্র এক জাতিভিত্তিক বা বহুজাতিভিত্তিক হতে পারে। যেমন হচ্ছে এক জাতিভিত্তিক রাষ্ট্রগুলো কী কী আছে: জাপান, জার্মানি, সুইডেন প্রভৃতি। কিন্তু বহুজাতিক রাষ্ট্রের উদাহরণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ভারতবর্ষ। এটা হলো তোমার হচ্ছে প্রকৃতিগত পার্থক্য। 4-এ আছে তোমার ক্ষমতাগত পার্থক্য। জাতির অধিকারের সর্বোচ্চ ক্ষমতা বলে কিছু নেই, আর ক্ষমতা ও কর্তৃত্বকে প্রয়োগ করার জন্য কোনো কেন্দ্রীভূত সংস্থাও দেখা যায় না বা দেখতে পাওয়া যায় না। অন্যদিকে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা রয়েছে। রাষ্ট্রের ক্ষমতা ও কর্তৃত্বকে প্রয়োগ করার জন্য সরকার নামে একটি তোমার কেন্দ্রীয় সংস্থা রয়েছে, যার মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা ও কর্তৃত্বকে প্রয়োগ করে। কিন্তু অন্যদিকে জাতির এই ক্ষমতা প্রয়োগের জন্য কোনো কেন্দ্রীভূত সংস্থা নাই। এটা হচ্ছে তোমার ক্ষমতাগত পার্থক্য। তারপরে চলে আসো তোমার হচ্ছে 5 নম্বর অবস্থানগত পার্থক্য।
রাজনৈতিকভাবে সংগঠিত হলেই একটি জাতীয় জনসমাজ জাতিতে পরিণত হয়, যেটা তোমার আলোচনা শুরুতে বলেছিলাম। যদিও রাষ্ট্রনৈতিকভাবে সংগঠিত হলেও সর্বক্ষেত্রে জাতীয় জনসমাজ জাতিতে পরিণত নাও হতে পারে। উদাহরণস্বরূপ এখানে বলা আছে, উদাহরণ দেওয়া আছে, প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে অস্ট্রিয়া হাঙ্গেরি রাষ্ট্র ছিল কিন্তু জাতি ছিল না। আবার পোল্যান্ড ফিনল্যান্ড জাতি ছিল কিন্তু রাষ্ট্র ছিল না। এটা হচ্ছে অবস্থানগত পার্থক্য। তা রাজনৈতিকভাবে সংগঠিত হলেই যে জাতীয় জনসমাজ পরিণত হবে, কিন্তু রাজনৈতিকভাবে সংগঠিত হলেও সর্বক্ষেত্রেই যে জাতীয় জনসমাজে পরিণত হবে এরকম কোনো কথা নেই। সেটা তোমার উদাহরণ হিসাবে বা উদাহরণ দিয়ে বোঝানো রয়েছে, এখান থেকে এত বোঝানো উদাহরণ দিয়ে বোঝানো রয়েছে। তারপর আছে ৬ দাগে অস্তিত্বের বিলোপ সাধনগত পার্থক্য। অনেকে মনে করেন কোনো জাতির নিজস্ব রাষ্ট্রের বিলুপ্তি ঘটলেও সেই জাতির অস্তিত্বের কোনো বিলোপ ঘটে না। রাষ্ট্রের বিলুপ্তি হয়ে গেছে কিন্তু সেই রাষ্ট্রের যে জাতি ছিল তার কিন্তু বিলুপ্তি হয় না অন্যদিকে। তবে কোনো কারণে রাষ্ট্রের বিলোপ সাধন হতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তোমার জাপান জার্মানি রাষ্ট্রের পতন হলেও জাতি হিসাবে কিন্তু মানে জাপানি এবং জার্মানি যারা তাদের টিকে থাকার ব্যাপারে কোনো কিন্তু অসুবিধা হয়নি। সাথে দাগে আছে সার্বভৌম ক্ষমতার অস্তিত্বগত পার্থক্য। জাতির ক্ষেত্রে সার্বভৌম ক্ষমতার কোনো অস্তিত্ব থাকে না, কিন্তু রাষ্ট্র সার্বভৌম ক্ষমতার অধিকারী। যে রাষ্ট্রের যে উপাদান 4টা আছে সেই 4টা উপাদানের মধ্যে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে তোমার সার্বভৌমিকতা। প্রকৃতপক্ষে সার্বভৌমিকতা হলো রাষ্ট্রের প্রাণ। এভাবে তোমার হচ্ছে 7টা পয়েন্ট আলোচনা করবে। তোমাদের সুবিধার জন্য 7টা পয়েন্ট বললাম, কিন্তু তোমাদের যদি মনে হয় যে অনেক বড় হয়ে গেছে তাহলে তোমরা সেটা 4টি পয়েন্ট দিতে পারো। তবে ছোট ছোট করে 7টি পয়েন্ট দিলে কিন্তু অনেক ভালো হবে বা নোটটা স্ট্যান্ডার্ড আকারে তৈরি হবে। ঠিক আছে। তারপরে আছে তোমার পরিশেষে বলা যায় যে জাতি ও রাষ্ট্রের মধ্যে প্রভেদ থাকা সত্ত্বেও এই দুটি একে অপরের পরিপূরক হিসাবে কাজ করে। রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে জাতির পরিপূর্ণতা ঘটে। হায়েসের মতে একটি ঐক্যবদ্ধ জাতীয় জনসমাজ স্বাধীনতা ও সার্বভৌমিকতা অর্জন করলে জাতি হিসাবে পরিগণিত হয়। তাহলে একটা জাতীয় যেমন থাকবে তেমন হচ্ছে রাষ্ট্র থাকবে। এই জাতি রাষ্ট্র যে পার্থক্যটা, এটা নিয়ে একটা কোশ্চেন আছে, পরবর্তীকালে আলোচনা হবে। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা। ঠিক আছে, আজ এই পর্যন্তই। তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।